আপনি জানেন, আহ, আমরা যখন কোনো শারীরিক আঘাত নিয়ে কথা বলি, মানে ধরুন ডাক্তারি ডায়াগনোসিসের কথা, তখন সেখানে একটা অদ্ভুত স্বস্তি কাজ করে। হ্যাঁ, কারণ বিষয়টা খুব স্পষ্ট থাকে। রাইট। ব্যাপারটা অনেকটা নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মতো। আপনার হাত ভেঙে গেলে এক্স রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের স্পষ্ট একটা সাদা দাগ দেখা যায়। ডাক্তার শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন যে সমস্যাটা ঠিক এখানে। একদম তাই। ব্যাপারটা তখন খুব বাইনারি হয়ে যায়, মানে হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি। হ্যাঁ, খুব পরিষ্কার একটা সমীকরণ। কিন্তু এরপর যখন আপনি মানব সম্পর্কের মনস্তত্ত্বে পা রাখেন, মানে বিশেষ করে প্রেম, ব্রেকআপ বা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জগতে, তখন হঠাৎ করেই যেন সেই এক্স রে মেশিনটা অকেজো হয়ে যায়। কারণ এখানে আঘাতটা কোথায় লেগেছে তা বাইরে থেকে বোঝার আসলে কোনো উপায় নেই। অথচ ভেতরের রক্তক্ষরণটা হয়তো প্রাণঘাতী। ঠিক, মনের এক্স রে করা যায় না বলেই সম্পর্কের জটিলতাগুলো আমাদের এতটা ভোগায়। আর মনের এই অদৃশ্য এক্স রে রিপোর্ট নিয়েই আমাদের আজকের আলোচনা। স্বাগতম দ্য ডিবেটে। যেখানে আমরা সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি বিষয়ের নানা দিক নিয়ে সম্মানজনক ও বৌদ্ধিক আলোচনায় যুক্ত হই। আমাদের আজকের মূল প্রশ্ন: প্রেমের গুরুত্ব বেশি নাকি নিজের জীবনের, মানে আত্মসম্মান এবং বাস্তবতার গুরুত্ব বেশি? আজকের আলোচনাটি মূলত সম্পর্ক, ব্রেকআপ, মুভ অন প্রক্রিয়া এবং রিলেশনশিপের মনস্তত্ত্ব নিয়ে সংগৃহীত কিছু বাস্তবমুখী তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি এখানে প্রমাণ করার চেষ্টা করব যে প্রেম এবং এর সাথে জড়িত গভীর আবেগগুলো মানব জীবনের একটি রূপান্তরমূলক ও অবিচ্ছেদ্য অংশ। আর আমি বিষয়টা একটু ভিন্ন দিক থেকে দেখি। আমি দেখাবো যে কোনো রোম্যান্টিক আবেগের চেয়ে নিজের জীবন, কেরিয়ার, আত্মসম্মান এবং বাস্তবমুখী লক্ষ্যগুলোর গুরুত্ব আসলে বহুগুণ বেশি। শুরুতেই যদি আমরা এই আবেগের গভীরতাটা মাপার চেষ্টা করি, তাহলে ব্রেকআপের যন্ত্রণা দিয়ে শুরু করা যায়। আমি বুঝতে পারছি আপনি হয়তো ভিন্ন মত পোষণ করবেন, কিন্তু আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। মনস্তাত্ত্বিকভাবে দেখলে একটি গভীর সম্পর্ক ভেঙে গেলে যে তীব্র মানসিক কষ্ট হয়, তার নিউরোলজিক্যাল রেসপন্স অনেকটা কাছের কোনো মানুষের মৃত্যুর শোকের মতোই। একটু দাঁড়ান, আপনি কি সত্যি একটি রোমান্টিক সম্পর্কের অবসানকে পিতামাতার মৃত্যুর সমতুল্য বলছেন? মানে ব্রেনের মেকানিজমের জায়গা থেকে বলছি। বাবা, মা বা খুব কাছের কেউ মারা গেলে মস্তিষ্কে যে ধরনের শূন্যতার সিগন্যাল তৈরি হয়, ব্রেকআপের শূন্যতা সোর্সের মতে সেই একই মাত্রার। এই যে একটা অনুভূতি, যাকে মৃত্যুর শোকের সাথে তুলনা করা হচ্ছে, তাকে আপনি জীবনের চেয়ে কম গুরুত্বপূর্ণ কিভাবে বলবেন? আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা ভাবছেন। আবেগীয় দিক থেকে এটা হয়তো তেমনই মনে হয়, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। কী রকম পার্থক্য? একজন মানুষ মারা গেলে আমরা কিছুদিন কাঁদি, কিন্তু একসময় বাস্তবতা মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসি, কারণ মৃত মানুষটি আর কখনো ফিরে আসবে না। এই চরম চূড়ান্ত সত্যটি আমাদের মস্তিষ্ক গ্রহণ করে নেয়। কিন্তু ব্রেকআপের ক্ষেত্রে কি হয়? মানুষটি বেঁচে থাকে বলেই মস্তিষ্ক সেই শূন্যতাটা আরও তীব্রভাবে অনুভব করে। ঠিক তাই, মানুষটি বেঁচে থাকে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আপনার সাথে না থাকার সিদ্ধান্ত নেয়। এই জায়গাটাতে মৃত্যুর শোকের সাথে ব্রেকআপের পার্থক্য। ব্রেকআপ আসলেই যতটা না সুখ, তার চেয়ে বেশি হল ইগোর বা আত্মসম্মানের উপর চরম আঘাত। কিন্তু সোর্সে তো এটাও বলা হয়েছে যে নিজের ওপর সর্বদা গর্ব অনুভব করো যে তুমি জেনুইনলি কাউকে ভালোবাসতে পেরেছ। এই নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতাটা তো বিশাল একটা অর্জন। এই জেনুইনলি ভালোবাসার কথাটা অনেক ক্ষেত্রে একটা ইলিউশন, বিশেষ করে ওয়ান সাইডেড লাভ বা একতরফা ভালোবাসার ক্ষেত্রে। সেটা আসলে কোনো ভালোবাসাই নয়। সোর্সে স্পষ্টভাবে বলা আছে এটি মূলত একটি মানসিক অসুস্থতা বা সিকনেস। ওয়ান সাইডেড প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো টক্সিক হতে পারে, কিন্তু কেউ আপনাকে প্রত্যাখ্যান করার পরও বা আপনাকে ব্লক করে অপমান করার পরও যদি আপনি তার পেছনে পড়ে থাকেন, তবে তা ভালোবাসা নয়, তা হল আত্মসম্মানের চরম অভাব। কোনো মানুষ যদি আপনাকে অবজ্ঞা করে, তবে তার জন্য নিজের মূল্যবান জীবন নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। আমি একমত যে একতরফা অবজ্ঞা মেনে নেওয়াটা অস্বাস্থ্যকর। কিন্তু আমরা যখন একটা গভীর মিউচুয়াল সম্পর্ক ভাঙার পরের রিহ্যাবিলিটেশন বা নিরাময় প্রক্রিয়ার দিকে তাকাই, তখন বুঝতে পারি এই ইমোশনটা আমাদের কতটা গভীরে প্রথিত। আপনি কোন নিরাময় প্রক্রিয়ার কথা বলছেন? ব্রেকআপের পর মানুষের যে প্রবল শূন্যতা তৈরি হয়, সেটি কাটানোর জন্য সোর্সে দারুণ একটা সাইকোলজিক্যাল উপায়ের কথা বলা হয়েছে।
প্রতিদিন সকালে উঠে নিজের কান্নার বা কষ্টের কথাগুলো মোবাইল ক্যামেরায় বা ডায়েরিতে ৩০ দিন ধরে রেকর্ড করা। ও আচ্ছা, ওই ৩০ দিনের রেকর্ডিং প্রসেসটা। হ্যাঁ, আপনি কি ভেবে দেখেছেন এই প্রসেসটা আসলে কিভাবে কাজ করে? আপনি যখন ক্যামেরার সামনে বসে নিজের কষ্টগুলো প্রকাশ করছেন, তখন আপনি মূলত আপনার মাথার ভেতরে লুপগুলোকে বাইরে বের করে আনছেন। অর্থাৎ ব্রেইনের ওপর চাপ কমাচ্ছেন। একদম। যখন আমরা শুধু ভাবি, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় থাকে। কিন্তু যখন আমরা কথা বলি বা লিখি, তখন আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যুক্তিবাদী অংশটা কাজ শুরু করে, রাইট? ঠিক তাই, সে ওই আবেগগুলোকে একটি কাঠামো দেয়। এই যে নিজেকে সময় দেওয়া এবং আবেগের গভীরে প্রবেশ করে নিজেকে হালকা করার প্রক্রিয়া, এটি প্রমাণ করে প্রেমের অভিজ্ঞতা মানুষের আত্মিক উপলব্ধিকে কতটা প্রসারিত করে। আপনার যুক্তিটি অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আবেগ থেকে বাঁচার জন্য এত কঠিন দীর্ঘমেয়াদী একটি নিরাময় প্রক্রিয়ার প্রয়োজন হয়, সেই আবেগের চেয়ে মানুষের নিজের জীবন কি বেশি মূল্যবান নয়? মানে আপনি প্রসেসটাকে নেতিবাচকভাবে দেখছেন? আমি বলছি যে আপনি 30 ডেজের যে থেরাপিউটিক প্রসেসের কথা বললেন, সেটি তো কোনো সাধারণ মন খারাপ কাটানোর উপায় নয়। এটি হলো একটি ইন্টেন্স ড্যামেজ কন্ট্রোল। কারণ সম্পর্ক ভাঙার পর মস্তিষ্ক আক্ষরিক অর্থে ড্রাগ উইথড্রল বা মাদক ছাড়ার মতো তীব্র যন্ত্রণার ভেতর দিয়ে যায়। আমি স্বীকার করছি যন্ত্রণাটা তীব্র, কিন্তু এই কারণেই সোর্সে বলা হয়েছে ব্রেকআপের পর সম্পূর্ণরূপে নো কন্ট্যাক্ট বা যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে। পুরনো মেসেজ, ছবি, কল রেকর্ড সব ডিলিট করে দিতে হবে। কেন? কারণ ওই মানুষটার একটা টেক্সট আপনার মস্তিষ্কে ডোপামিনের একটা ফলস স্পাইক তৈরি করে। হ্যাঁ, ডোপামিন ডিটক্সটা জরুরি, সেটা আমি মানছি। এমনকি সোর্সে 6 মাসের রুলের কথাও বলা হয়েছে। যদি 6 মাসে কোনো সম্পর্ক কাজ না করে, তবে তা থেকে বেরিয়ে আসতে হবে। এর মানে হল, প্রেম যখন ক্ষতিকর হয়ে যায়, তখন নিজের জীবন ও মস্তিষ্ককে রক্ষা করাই সবচেয়ে বড় কাজ। কিন্তু এই যে ড্যামেজের কথা আপনি বলছেন, এটি তো প্রেমের অন্তর্নিহিত দোষ নয়। মানুষ হিসেবে আমাদের মস্তিষ্কের গঠনই এমন যে আমরা কারুর সাথে গভীরভাবে যুক্ত হলে আমাদের নিউরাল পাথওয়েগুলো সিঙ্ক হয়ে যায়। আর ভাঙলে সেই স্নায়বিক পথগুলো ছিঁড়ে যায়। রাইট। কিন্তু এই যন্ত্রণার মধ্য দিয়ে মানুষ যে রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে, তা তো প্রেমেরই একটা অবদান। ব্রেকআপের যন্ত্রণা না পেলে একজন মানুষ হয়তো কখনোই বুঝতে পারত না যে সে কতটা শক্ত মানসিকতার অধিকারী। আমি আপনার এই পরোক্ষ অবদান শব্দটির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। যখন আমরা টক্সিক সম্পর্কগুলোর দিকে তাকাই, তখন এই তথাকথিত অবদান মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। চলুন ট্রমা বন্ডিং নিয়ে কথা বলি। আপনি কি ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্টের কথা বলতে চাইছেন? ঠিক তাই, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা থেমে থেমে পাওয়া পুরস্কার। অনেক সময় মানুষ নিজের ক্ষতি করা পার্টনারের প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে, অনেকটা স্টকহোম সিন্ড্রোমের মতো। পার্টনার আপনাকে আজ প্রচণ্ড অপমান করল, আপনাকে ব্লক করল। তখন কর্টিসল লেভেল বেড়ে যায়। হ্যাঁ, কর্টিসল লেভেল একদম চূড়ায় পৌঁছে যায়। ঠিক পরের দিন সে আনব্লক করে একটু ভালো ব্যবহার করল, আর আপনার ব্রেইন হঠাৎ করে ডোপামিনের একটা বিশাল ধাক্কা পেল। এই কর্টিসল আর ডোপামিনের রোলার কোস্টার মানুষকে আক্ষরিক অর্থেই ওই টক্সিক সম্পর্কের প্রতি আসক্ত করে ফেলে। এটা তো ভয়ানক একটা ট্র্যাপ। একদম, এটি ফিজিক্যাল, মেন্টাল এবং ফিন্যান্সিয়াল সব দিক থেকে একটি মানুষকে ধ্বংস করে দেয়। বিশেষ করে স্টুডেন্ট বা অ্যাডমিশন লাইফে যখন প্রেম ও ক্যারিয়ার মুখোমুখি দাঁড়ায়। সোর্স স্পষ্ট বলছে, পড়াশোনার জায়গায় রিলেশনশিপকে কোনোভাবেই আনা যাবে না। আমি বুঝতে পারছি আপনি কোন জায়গা থেকে কথাগুলো বলছেন, কিন্তু আমি দুঃখিত, আমি এই কথাটি ঠিক মেনে নিতে পারছি না। আমাকে বলতে দিন কেন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি টক্সিক সম্পর্কের যে ধ্বংসাত্মক দিকটি তুলে ধরলেন, সেটি সম্পর্কের একটি বিকৃত রূপ। কোনো মানুষ যখন একটি ভেঙে যাওয়া সম্পর্ক বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, আপনি সেটিকে ইগো বা আত্মসম্মানহীনতা বলছেন। কিন্তু এটি তার দুর্বলতা নয়, বরং সম্পর্কের প্রতি তার গভীর শ্রদ্ধার প্রমাণ। অপমান সহ্য করাটা শ্রদ্ধার প্রমাণ। সে সহজে হাল ছেড়ে দেয় না, কারণ সে ওই সংযোগটিকে মূল্যবান মনে করে। আর যে ধ্বংসের কথা আপনি বলছেন, আমি সোর্সের আরেকটা পয়েন্ট টেনে প্রথম প্রেমে তীব্র ব্রেকআপকে চিকেন পক্সের সাথে তুলনা করতে চাই। একটু দাঁড়ান, চিকেন পক্স, এই উপমাটা কিভাবে খাটছে এখানে? খেয়াল করে দেখুন, জীবনে চিকেন পক্স একবারই খুব তীব্রভাবে হয়। গায়ে প্রচণ্ড জ্বর আসে, র্যাশ ওঠে, মনে হয় শরীর আর নিতে পারছে না। কিন্তু এরপর কি হয়? শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ,
ঠিক একইভাবে প্রথম প্রেমের কষ্ট জীবনে একবারই তীব্রভাবে আসে এবং তা মানুষকে পুরোপুরি ভেঙে দেয়। আপনি যে ডোপামিন ক্র্যাশের কথা বললেন সেটা ওই একবারই চরম পর্যায়ে যায়, কিন্তু ওই যন্ত্রণার পর আপনার মানসিক অ্যান্টিবডি তৈরি হয়, আপনি মানসিকভাবে পরিণত হন। এটি প্রেমেরই দেওয়া জীবনের সেরা উপহার। আপনার চিকেন পক্সের অ্যানালজিটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, তবে আমি এটা ব্যবহার করে আপনার যুক্তিটা খণ্ডন করতে চাই। আচ্ছা, বলুন। চিকেন পক্স হলে অ্যান্টিবডি তৈরি হয় ঠিকই, কিন্তু আমরা তো ইচ্ছে করে শরীরে ভাইরাস ঢুকিয়ে চিকেন পক্স বাঁধাই না, তাই না? অ্যান্টিবডি তৈরি হওয়াটা হলো মানবদেহের সার্ভাইভাল মেকানিজম। ঠিক একইভাবে ব্রেকআপের পর যে কাঠিন্য বা পরিণতি আসে, সেটি প্রেমের উপহার নয়। কিন্তু ওই বর্মটা তো প্রেমের কারণেই তৈরি হলো। না, বর্মটা তৈরি হলো আঘাত থেকে বাঁচতে, মানে বেঁচে থাকার তাগিদে। আর আপনার চিকেন পক্সের অ্যানালজিটাই যদি পুরোটা ধরি, অ্যান্টিবডি তৈরি হওয়ার পর কিন্তু আমরা আর কখনোই ওই ভাইরাসের কাছে ফিরে যাই না। পয়েন্টটা লজিক্যাল। অথচ টক্সিক সম্পর্কে মানুষ বারবার সেই ভাইরাসের কাছেই ফিরে যায়। আর এই কারণে আমি নো কন্ট্যাক্ট বা মানসিক কোয়ারেন্টাইনের উপর জোর দিচ্ছি। আপনি চিটিং বা প্রতারণার মনস্তত্ত্বটা দেখুন। একজন মানুষ যখন প্রতারিত হয়, তখন তার মনে একটা ভয়ঙ্কর আত্মসন্দেহ তৈরি হয়। আমি কি যথেষ্ট ছিলাম না? হ্যাঁ, সেলফ ডাউটটা খুবই কমন একটা সাইকোলজিক্যাল রেসপন্স। একদম। আর এই আত্মসন্দেহ থেকে বের হয়ে আসার উপায় কি? এর একমাত্র সমাধান হল নিজেকে ক্ষমা করা এবং এই বাস্তবতা মেনে নেওয়া যে চিটিং কোনো ভুল নয়, এটি একটি সচেতন চয়েস। যে মানুষটি প্রতারণা করেছে সেই সজ্ঞানে আপনার সাথে বেইমানি করেছে। আমি মানছি যে চিটিং একটি চরম নেতিবাচক অভিজ্ঞতা, কিন্তু যখন আমরা মুভ অন করার কথা বলি, তখন কি আমরা প্রেমের বৃহত্তর শক্তিকে অস্বীকার করতে পারি? মুভ অন করার প্রসঙ্গে তো সোর্স সিনেমাটিক প্রতিশোধের ধারণাকে পুরোপুরি বাতিল করেছে। মানে ওই দেবদাস হয়ে যাওয়া বা এক্সকে শিক্ষা দেওয়ার জন্য বড় অফিসার হওয়া, এগুলোর কথা বলছেন? হ্যাঁ, বাস্তব জীবনে মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ সমস্যা থাকে। পরিবার, চাকরি, আর্থিক সংস্থান। জিম করা, নতুন মানুষের সাথে মেশা বা ক্যারিয়ারে ফোকাস করার কথা বলা হয়েছে। অর্থাৎ দিন শেষে রোম্যান্টিসিজম নয়, বরং জীবনের রুক্ষ বাস্তবতাই জয়ী হয়। আমি একমত যে সিনেম্যাটিক প্রতিশোধ অবাস্তব, কিন্তু সোর্স এটাও বলেছে যে একটি চ্যাপ্টার ক্লোজ হয়েছে মানেই সব শেষ নয়, নতুন একটি সুন্দর গল্পের জন্য অপেক্ষা করো। কিন্তু এই অপেক্ষাটা তো বাস্তবতার মাটিতে দাঁড়িয়েই করতে হবে। অবশ্যই। তবে প্রেম আমাদের শেখায় কিভাবে একটি অধ্যায়ের সমাপ্তি মেনে নিয়ে জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হয়। নিয়তি বা ডেস্টিনির উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়াটাই হলো প্রেমের ইতিবাচক শক্তি। আমরা আবারও নতুন মানুষের প্রতি আস্থা স্থাপন করি। এখানেই আমার মূল আপত্তি। আপনি বলছেন প্রেম আমাদের এই পরিপক্বতা শেখায়, কিন্তু মনস্তাত্ত্বিক উপাত্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় পরিপক্বতা আসে প্রেমের অবর্তমানে। অবর্তমানে কিভাবে? জিমে যাওয়া, রাত ৩টের সময় পুরনো স্মৃতি হানা দিলে তাকে প্রশ্রয় না দেওয়া, ক্যারিয়ারে ফোকাস করা, এই প্রতিটি পদক্ষেপ হল খাঁটি বাস্তববাদ। সেলফ রেসপেক্ট ছাড়া জীবনের কোনো ভিত্তি নেই। কেউ আপনাকে অবজ্ঞা করছে আর আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন, এটি কোনো মহত্ব হতে পারে না। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি আমি আমার অবস্থানের সারসংক্ষেপ টানি, তাহলে বলতে হয় প্রেমের কারণেই মানব জীবন এত বর্ণিল এবং গভীর। আমরা আজ নিউরোলজি এবং সাইকোলজি থেকে দেখেছি যে একটি ব্রেকআপ মানুষকে কতটা গভীরে গিয়ে আঘাত করতে পারে। হ্যাঁ, আঘাতের মাত্রাটা সত্যিই প্রবল। ওই যে চিকেন পক্সের উপমাটা আমরা দিলাম, প্রেমের তীব্র কষ্টগুলো আমাদের বুকে স্থায়ী দাগ রেখে গেলেও সেগুলো আমাদের ইমোশনাল অ্যান্টিবডি বাড়ায়। প্রেম আমাদের আত্মবিশ্লেষণ করতে শেখায়। এমনকি একটি চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরও নতুন গল্পের প্রতি আমাদের যে বিশ্বাস বেঁচে থাকে, সেটি প্রেমেরই দান। এই শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। অন্যদিকে আজকের আলোচনা থেকে এটিও অত্যন্ত স্পষ্ট যে আত্মসম্মানবোধ ও জীবনের বাস্তবতাই আমাদের টিকে থাকার মূল চালিকা শক্তি। আবেগ যখন ট্রমা বন্ডিংয়ের মতো টক্সিক লুপে পরিণত হয়, তখন ব্রেনকে বাঁচাতে নো কন্ট্যাক্টের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়াই অপরিহার্য হয়ে পড়ে। বাস্তবতার জায়গাটাও অস্বীকার করা যায় না। একদমই না। প্রেমের মোহে পড়ে একতরফাভাবে নিজেকে বিলিয়ে দেওয়া কোনো মহত্ব নয়, সেটি মানসিক পরাধীনতা। ক্যারিয়ারে ফোকাস করা এবং বাস্তবতার রুক্ষ জমিনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে শক্তিশালী করার মাধ্যমেই জীবনকে জয়ী করতে হয়। প্রেমের চেয়ে জীবনের অস্তিত্ব এবং আত্মসম্মানের মূল্য বহুগুণ বেশি।
আজকের আলোচনায় আমরা দেখেছি যে প্রেম আমাদের গভীরভাবে প্রভাবিত করে ঠিকই, কিন্তু আত্মসম্মান এবং জীবনের বাস্তবতাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিষয়টি অত্যন্ত জটিল এবং এর কোনো একক সঠিক উত্তর নেই। সত্যি তাই, মানসিক আঘাতের কোনো এক্স-রে রিপোর্ট থাকে না, তাই এই ক্ষতগুলো নিরাময়ের সিদ্ধান্তটিও সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা শ্রোতাদের ওপর ছেড়ে দিচ্ছি, আপনারাই বিবেচনা করুন প্রেমের আবেগের জায়গাটি বড় নাকি জীবনের বাস্তবতার মাটি বেশি শক্ত। আপনাদের চিন্তাভাবনার পরিসর আরও বাড়ুক এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।